হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সামিনেশন জানুয়ারিতে যেটা হবে তার অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সির একটা সাজেশন দুটো সেট আমি তৈরি করেছি। আমি দুটো সেট গ্রুপে দিয়েছিলাম, আমি তুলে নিলাম, কারণ একটা জিনিসটা বুঝিনি তারপর আবার দেবো। এই সাজেশনটা বেশ কয়েকজন আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার সাজেশনটা আমাদেরকে দিন, কি কি পড়বো না পড়বো। সিলেবাসটা তো খুব একটা বিশাল বড় সিলেবাস নয়, অডিটিং সিলেবাস তো খুবই ছোট সিলেবাস, এবং যারা সিএ ইন্টার দিয়ে এসেছো তাদের কাছে তো কোনো প্রবলেমই নেই, পাস করাটা কোনো ফ্যাক্টর নেই। ওকে, তো এসো আমরা কিভাবে এই সাবজেক্টটাতে খুব ভালো মার্কস পাবো একটু আলোচনা করি। প্রথমত হচ্ছে সিলেবাসটা যেটা আছে আমাদের সেটা একটু দেখিয়ে দিই। গতবারে যা প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলো বাদ দিয়ে আমরা করব না, প্রশ্নগুলো বাদ দেবো কিন্তু চ্যাপ্টারগুলো সব বাদ দেওয়া যাবে না। আমি দেখলাম চ্যাপ্টারগুলো সব বাদ দেওয়া যাবে না, তোমাকে তোমাকে কনসাইনমেন্ট করতে হবে। তাহলে এটা ফার্স্ট আমি কেটে দিই, আগে যেটা করা আছে। তোমাকে কনসাইনমেন্ট করতে হবে, কনসাইনমেন্ট যদিও এসেছিল, প্রতিবারই আসে, আসবেই। এক নম্বর, দু নম্বর হচ্ছে এখান থেকে একটা প্রশ্ন তো আসবে। 3 নম্বর পার্টনারশিপ থেকে আসবে, কোম্পানি অ্যাকাউন্ট থেকে ছোট্ট একটা প্রশ্ন দিতে পারে, গতবারে যেমন ফরফিচার অফ শেয়ার সম্বন্ধে দিয়েছিল জার্নাল এন্ট্রিজ করতে। আর হায়ার পারচেস গতবারে আসেনি, এইটা হচ্ছে আমি গোল দাগ দিলাম, এটা বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে তোমার রয়্যালটি অ্যাকাউন্ট, হায়ার পারচেস রয়্যালটি অ্যাকাউন্ট আসেনি গতবারে। আর আসেনি তোমার মানে ফায়ার ক্লেম অফ ফর স্টক, এটা আসেনি। তাহলে এই তিনটে যদি করো, যেমন এই হায়ার পারচেস, রয়্যালটি অ্যাকাউন্ট আর ফায়ার ক্লেম অফ ফর স্টক ইন্স্যুরেন্স, এটা যদি করো এখান থেকে কিন্তু একটা মাস্ট পাবে 100%। ঠিক আছে, আর কি, আর এখান থেকে কিছু নেই। এখান থেকে তুমি পাচ্ছ তাহলে একটা ব্যালেন্স শিটের পাবে, ফাইনাল অ্যাকাউন্ট, একটা ফাইনাল অ্যাকাউন্টে পাবে। 2 নাম্বার হচ্ছে পার্টনারশিপ পাবে, লিখে রাখো। পার্টনারশিপে কিন্তু পার্টনারশিপের ইম্পর্টেন্ট হচ্ছে রিটায়ারমেন্ট অর ডেথ। রিটায়ারমেন্ট অর ডেথ যে কোনো একটা আসবে। কোম্পানি অ্যাকাউন্ট থেকে যে কোনো জিনিস দিতে পারে, যদি বাইব্যাক টাইব্যাক কিছু দেয়। ব্রাঞ্চ অ্যাকাউন্ট যেমন গতবারে দিয়েছিল সেরকম প্রশ্ন একটা আশা করতে পারো। আর ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট গতবারে আসেনি বোধহয়, এগুলো আসতে পারে। তোমার মোটামুটি তোমার যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে তুমি যদি অন্ততপক্ষে বলো, সাইন্সের দিলাম তো, 2 দিন আগেই তো দিয়েছিলাম। 1 2 দুটোই দিয়েছি তো। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো না পেলে আমাকে বলবে, ঠিক আছে। পার্টনারশিপ রিটায়ারমেন্ট, পার্টনারশিপ থেকে রিটায়ারমেন্টটা করবে, আর তোমার ডেথ, এই দুটো করবে, আর রয়্যালটি অ্যাকাউন্ট করবে, আর হায়ার পারচেস করবে। ঠিক আছে, এই এইখান থেকে তোমার আর এই টোটাল সিলেবাসটা আমি আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে। আর তুমি গতবারে যে প্রশ্নটা ছিল ভালো করে দেখে নাও, কি কি এসেছিল না এসেছিল। ঠিক আছে, সেইগুলোতে কিন্তু তোমার চ্যাপ্টার গুলো থেকে প্রশ্ন কিন্তু আসবে, তুমি কোনো চ্যাপ্টার বাদ দিতে পারবে না। তবে আমি মনে করি তুমি যদি যে কোনো 5টা চ্যাপ্টার করো সেখান থেকে তুমি 3টে প্রশ্ন আশা করতে পারো। 5 চ্যাপ্টার করো, খুব মানে খুব ভালো করে 5 চ্যাপ্টার করো। 5 চ্যাপ্টার মধ্যে 1 নম্বরে যে ইয়েটা করো, ফাইনাল অ্যাকাউন্টটা করো 5 চ্যাপ্টার মধ্যে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তুমি হায়ার পার্টে যেহেতু আসেনি,
হায়ার পারচেস করো। 3 নাম্বার করো তুমি ফায়ার ক্লেমটা করো। 4 নাম্বার করো পার্টনারশিপ করো। ঠিক আছে, এইগুলো করো। আমি সাজেশন দুটো কোশ্চেন সেট আমি তৈরি করেছি, সেটা তুলে নিয়েছি, আমি পরে দিয়ে দিচ্ছি আবার। ঠিক আছে, দেখো আমি কি কি তোমাদের জন্য যেটা আমি আজকে করেছি সাজেশনটা দেবো, সাজেশনটার সাথে কি করতে হবে সেটা বলে দিয়েছি, আমি এটা দিয়ে দেবো তোমাদের গ্রুপে। আর হচ্ছে আজকে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমার অডিটেড কোশ্চেন কিছু আলোচনা করে দিই, যেগুলো আসবে এবং তোমরা এইগুলো লিখবে, একবারে চোখ বুজে লিখবে। আমি একটু আলোচনা করে দিচ্ছি। দেখো আমি প্রায়োরিটি কোনগুলো দিয়েছি দেখে নাও, এখানে এইটাতে দেখে নাও আমি প্রায়োরিটি কি কি দিয়েছি। প্রথম হচ্ছে ফাইনাল অ্যাকাউন্ট অ্যাডজাস্টমেন্ট, এই যে অনেকগুলো দেওয়া হয়েছে, তারপরে ফাইনাল অ্যাকাউন্ট অ্যাডজাস্টমেন্ট করবে, অ্যাডমিশন করার দরকার নেই, গতবারে চলে এসছে, রিটায়ারমেন্টটা করবে আর ডেথ করবে। ঠিক আছে, কনসাইনমেন্ট ডিপার্টমেন্ট যে কোনো একটা করবে, কনসাইনমেন্টটাই করো, গতবারে এলো, ডিপার্টমেন্টে গতবারে আসেনি। ফায়ার লসটা করবে, হায়ার পারচেস করবে। আর এই কটা হচ্ছে ইম্পর্টেন্ট, এইগুলো হচ্ছে তোমার, এইটা করলেই কিন্তু তুমি কমন পেয়ে যাবে। এইটা এটা করলে কমন পেয়ে যাবে। এরপরে আমি যেগুলো আলোচনা করব সেইগুলোতে যাই, এই বিষয়গুলো আমি আজকে আলোচনা করব, এই সাবজেক্টগুলো আমি একটু আলোচনা করব, যেটা সাজেশনে দিয়েছি সেটা অ্যান্সারটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। তার সত্ত্বেও বলছি তোমরা কিন্তু শোনো, মন দিয়ে শোনো, মন দিয়ে শুনলে কিন্তু অনেক জিনিস থেকে যাবে সামনে পরীক্ষা। 1 নম্বর প্রশ্ন দেখো, 23 সালটা আমি আলোচনা করি, 23 সাল থেকে আসবে প্রশ্ন। ভ্যালিডিটি অফ অ্যাপয়েন্টমেন্ট অফ অডিটার্স, এই প্রশ্নটি যেটা বলা ছিল, কোশ্চেনটা তুমি দেখতে পারো, 23-এর কোশ্চেন। এখানে 23-এর কোশ্চেনটা দেখো, 23-এর প্রশ্নটা দেখতে পেলে তুমি বুঝতে পারবে যে প্রশ্নটা কি দিয়েছিল। প্রথমে তোমার 5টা প্রশ্ন আমি পড়ে দিই। এখানে 6 নম্বর প্রশ্নটা দেখো, 23 সালে 6 নম্বর প্রশ্নটা দেখো কি দিয়েছিল। দিলীপ ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ ফার্স্ট অডিটর, দিলীপকে প্রথম অডিটর নিয়োগ করা হয়েছে। এটা জাস্ট তোমার কোম্পানি অ্যাক্ট যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু খুব খুব সুন্দর হবে। বাই দ্য বোর্ড অফ ডিরেক্টরস উইদিন 15 days অফ দ্য ডেট অফ রেজিস্ট্রেশন অফ দ্য কোম্পানি, মানে স্টার্ট আপ একটা কোম্পানি ছিল, কোম্পানি রেজিস্ট্রেশন হয়েছে, রেজিস্ট্রেশন তোমরা জানো অবশ্যই কাছে হয়, যখনই তার রেজিস্ট্রেশন হয়ে গেল, হ্যাঁ, ইনকর্পোরেশন, রেজিস্ট্রেশন বলতে কি ইনকর্পোরেশন হয়ে গেল কোম্পানিটা, তারপর বোর্ড অফ ডাইরেক্টর কি করলো, 15 দিনের মধ্যে একজন অডিটরকে নিয়োগ করলো। এটা ভ্যালিড না ইনভ্যালিড বলতে হবে তোমাকে, এবং ইয়েস নো বললে হবে না, কিন্তু তার যুক্তি দেখাতে হবে। ঠিক আছে, মার্কসটা মনে রাখবে, এখানে তোমার দেওয়া আছে দেখো, 5টাতে 20 নম্বর দেওয়া আছে, মানে 4 নম্বর করে আছে। ঠিক আছে, তোমাকে রিজন দেখাতে হবে। ডিউ টু ডেথ অফ দ্য এক্সিস্টিং অডিটর, একজন এক্সিস্টিং অডিটর মারা গেছে। ঠিক আছে, দ্য বোর্ড অফ ডিরেক্টর এক্স লিমিটেড অ্যাপয়েন্টস, হ্যাঁ, অর্চিমান অ্যাজ ডিরেক্টর, বোর্ড অফ ডিরেক্টর কি করলো, মারা গেছে বলে অর্চিমানকে ডিরেক্টর নিয়োগ করলো। তাহলে এটা ভ্যালিড না, ভ্যালিড নয়। Alok is appointed as editor the government company and its annual general meeting এ, হ্যাঁ, বোর্ড অফ ডিরেক্টর কি করেছে, একটা গভর্নমেন্ট কোম্পানির অলোককে অডিটর হিসেবে নিয়োগ করতে পেরেছে। তাহলে বোর্ড অফ ডিরেক্টর গভর্নমেন্ট কোম্পানি অডিটর নিয়োগ করতে পারে কিনা সে আইনটা জানতে হবে। ডিউ টু দ্য রিজিগনেশন অফ দ্য এক্সিস্টিং অডিটর, এখানে আরেকজন এই এক্সিস্টিং তোমার অডিটর রেজিগনেশন দিয়েছে, বোর্ড অফ ডিরেক্টর কি করছে, সি লিমিটেড এর অ্যাপয়েন্টেড করেছে, হ্যাঁ, উজমা খানকে অ্যাজ ডিরেক্টর, এটা ভ্যালিড কিনা। এক্স লিমিটেড, দেখো এটা লিমিটেড আছে, এক্স লিমিটেড অ্যাপয়েন্টেড মিস্টার এ দ্য প্রোপাইটার অফ দ্য ফার্ম অফ চার্টার অ্যাকাউন্টেন্ট এএনসি কোম্পানি অ্যাজ অডিটর, একটা ফার্মকে নিয়োগ করেছে অডিটর হিসাবে, সে করতে পারে কিনা। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করব, 7 নম্বর আলোচনা করব, 8 নম্বর আলোচনা করব। এখানে অডিটর স্টেট ডিফারেন্স বিটুইন অডিট অ্যান্ড ইনভেস্টিগেশনের মধ্যে ডিফারেন্স আলোচনা করব। ঠিক আছে, প্রশ্নগুলো আগে দেখে না, এদিকে আর ফিরে আসবো না। ঠিক আছে, এরপরে প্রশ্নটা দেখো, ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন অফ এরার্স
and faults are the main object of auditing. এটা তোমাকে বলেছে তুমি discuss it fully and explain the duties of the auditor in this regard. তাহলে অডিটরের ডিউটিসটা তোমাকে এখানে এক্সপ্লেন করতে বলেছে, কিসের জন্য না, ফ্রড এন্ড এরার প্রিভেনশনের জন্য। 8 নম্বর কোশ্চেনটা দেখো, ক্যান এ স্ট্যাচুটরি অডিটর রিলাইজ আপন দ্য রিপোর্ট অফ ইন্টারনাল অডিটর? ইন্টারনাল অডিটর কি সরি এক্সটার্নাল অডিটর মানে স্ট্যাচুটরি অডিটর কি ইন্টারনাল অডিটের অডিট রিপোর্টটাকে রিলাই করবে? জাস্টিফাই করতে বলেছে, ঠিক আছে। 11 এসে দিয়ে মানে 610 দিয়ে তোমাকে জাস্টিফাই করতে হবে। রাইট নোট অন কন্টিনজেন্ট লাইবিলিটি, কন্টিনজেন্ট লাইবিলিটি সম্বন্ধে তোমাকে লিখতে হবে এস 29 ইন এস 37। আর ইন্টারিম ডিভিডেন্ড সম্বন্ধে তোমাকে লিখতে হবে, ডিক্লারেশন ডিভিডেন্ড পেমেন্ট সম্বন্ধে তোমার অডিট প্রসিডিওর কি আছে লিখতে হবে, আর হোয়াট ইজ দ্য ডিউটি অফ দ্য অডিটর রিলেটিং টু ইন্টারিম ডিভিডেন্ড, ঠিক আছে, এগুলো দেখতে হবে। আর লাস্ট কোশ্চেনটা আছে তোমার ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য টার্ম ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ বলতে কি হচ্ছে, ডিসকাস দ্য ডিউটিস অফ অডিটর ইন দিস রিগার্ড ইন দিস কন্টেস্ট, ঠিক আছে। এই প্রশ্নগুলোর মধ্যে তোমার কিছু কমন থাকবে। আমি তোমাদেরকে আজকে সেই বিষয়টাই আজকে আলোচনা করব। এখানে দেখো, ভ্যালিডিটি অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ অডিটর, যে প্রশ্নটা বললাম, প্রথমটা দেখো, ফার্স্ট অডিটর অ্যাপয়েন্টেড বাই দ্য বোর্ড উইদিন 15 days, তাহলে এটা কিন্তু ভ্যালিড অ্যাপয়েন্টমেন্ট আছে। ভ্যালিড অ্যাপয়েন্টমেন্ট হলে কি হবে দেখো, কি কি লিখতে হবে দেখো, ভ্যালিড অ্যাপয়েন্টমেন্ট কিন্তু কি লিখতে হবে, সেকশন 139(6) এ বলছে এই কথাগুলো লিখতে হবে। সেকশন 139, হ্যাঁ, সাবসেকশন তোমার ক্লজ 6 বলছে দ্য বোর্ড শ্যাল অ্যাপয়েন্টমেন্ট ফার্স্ট অডিটর উইদিন 30 days, তাহলে ডেজ অফ দ্য রেজিগনেশন, তাহলে 30 দিনের মধ্যে রেজিগনেশন তোমার অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, 15 দিনের মধ্যে করেছে, ওটা ভ্যালিড আছে। ইফ দ্য বোর্ড ফেলস, যদি বোর্ড এটা ফেল করে করতে না পারে, শেয়ার হোল্ডার শ্যাল অ্যাপয়েন্টমেন্ট উইদিন 90 days ইন দ্য ইজিএম, ইমার্জেন্সি, হ্যাঁ, ইমার্জেন্সি মিটিং দেখে ইজিএম দেখে ওরা করবে, ঠিক আছে। পারলে ইজিএম এর যে তোমার ইয়ে আছে, সেকশনটা আছে, সেটা উল্লেখ করতে পারো। দিলীপ ইজ অ্যাপয়েন্টেড উইদিন 15 days, ওয়েল উইদিন দ্য স্ট্যাচুটরি লিমিট, অ্যাপয়েন্টমেন্ট ইজ লিগালি ভ্যালিড, ঠিক আছে। এরপর দেখো, তারপরটা দেখো, এরপর হচ্ছে ডেথ কেসটা, ডিউ টু ডেথ, ক্যাজুয়াল ভ্যাকেন্সি হচ্ছে ডেথ অনুসারে বোর্ড অ্যাপয়েন্টমেন্ট করেছে অডিটরকে, ভ্যালিড অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্টে কোনো গন্ডগোল নেই। কোথায় বলা আছে, 139(8) এতে বলা আছে, ইফ দ্য ক্যাজুয়াল ভ্যাকেন্সি রাইজেস ডিউ টু ডেথ, দ্য বোর্ড অফ ডিরেক্টরস মে ফিল দ্য ভ্যাকেন্সি, বোর্ড অফ ডিরেক্টর এই ভ্যাকেন্সিটাকে ফিল আপ করবে, কিন্তু একটা কথা হচ্ছে কি, কতদিন থাকবে সে, একবারে নেক্সট এজিএম পর্যন্ত থাকতে পারবে। এজিএম এ যদি ওকে অ্যাপ্রুভাল করে দেয়, তাহলে কিন্তু এজিএম এ ওই অডিটর হিসেবে থেকে যেতে পারবে। ওর 3 months অ্যাপয়েন্টেড ইজ ভ্যালিড, ঠিক আছে। নেক্সটে চলে যাও, অডিটর অফ গভর্নমেন্ট কোম্পানি, দেখো গভর্নমেন্ট কোম্পানি অডিটর কে অ্যাপয়েন্ট করতে পারে, এটা অ্যাপয়েন্ট করতে পারে কিন্তু একমাত্র সিএজি, সিএজি ছাড়া গভর্নমেন্ট অডিটর করতে পারে না। তাই হয় এখানে যে বোর্ড করে দিল, এটা কিন্তু একটা ইনভ্যালিড অ্যাপয়েন্টমেন্ট। তাহলে সেকশন 139(5) এ বলছে গভর্নমেন্ট কোম্পানি অডিটরস ইজ অ্যাপয়েন্টেড বাই সিএজি অফ ইন্ডিয়া, নট বাই দ্য মেম্বার্স, নট বাই দ্য মেম্বার্স, বোর্ডও করতে পারবে না, আবার মেম্বার্সরাও করতে পারবে না। এজিএম হ্যাজ নো পাওয়ার টু অ্যাপয়েন্টমেন্ট। তাহলে অলোকেট যে অ্যাপয়েন্টমেন্টটা সেটা হচ্ছে ইনভ্যালিড। এগুলো লেখো, আমি এটা দিয়ে দেবো, মধ্যে শোনো, আর লিখলে পর মুখস্থ হয়ে যাবে। ক্যাজুয়াল ভ্যাকেন্সি ডিউ টু রেজিগনেশন, এটা রেজিগনেশন, একটা ডেথ আছে, একটা রেজিগনেশন আছে, ঠিক আছে। বোর্ড অ্যাপয়েন্টমেন্ট করেছে অডিটর হিসেবে, এটা ইনভ্যালিড। কেন ইনভ্যালিড অ্যাপয়েন্টমেন্ট, তার ব্যাখ্যা দিতে হবে। সে ব্যাখ্যাটা কি, সেকশন 139(8)(b) তে বলছে ইফ দ্য ভ্যাকেন্সি রাইজেস ডিউ টু রেজিগনেশন, তাহলে কি করতে হবে, বোর্ড মে অ্যাপয়েন্টমেন্ট করতে পারে, সেই ক্ষেত্রে সাচ অ্যাপয়েন্টমেন্ট মাস্ট বি অ্যাপ্রুভ জেনারেল মিটিং উইদিন 3 months, 3 মাসের মধ্যে জেনারেল মিটিং ওটা অ্যাপ্রুভ করতে হবে। আর হেয়ার অনলি বোর্ড অ্যাপয়েন্টমেন্টের উজমা খান, যে এখানে জেনারেল মিটিং হয়নি, তাহলে কিন্তু এটা ইনভ্যালিড, ঠিক আছে। এরপরে দেখো, কোম্পানি অ্যাপয়েন্ট প্রোপাইটার অফ সিএ ফার্ম, সিএ ফার্ম একটাকে কি করেছে, অ্যাপয়েন্টমেন্ট করেছে, তাহলে ভ্যালিড অ্যাপয়েন্টমেন্ট 139(1) বলা আছে, হ্যাঁ। অ্যান ইন্ডিভিজুয়াল চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্ম ক্যান বি অডিটর, কিন্তু অনেক, তোমরা জানো যে অনেক ফার্ম আছে যে চার্টার্ড ফার্ম, এলএলপি আছে অনেক, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, এই ফার্মগুলোকে তারা অডিটর হিসেবে নিয়োগ করে, কোনো ফার্মও হতে পারে, কোনো ব্যক্তিও হতে পারে। প্রোপাইটার অফ সিএ ফার্ম ইজ ইলিজিবল, ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট ইজ ভ্যালিড। তাহলে এটা প্রশ্নটা আমাদের হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এইভাবে করলে কিন্তু ফুল মার্কস পাবে, ঠিক আছে। এরপরে এসো,
অডিটের সাথে ইনভেস্টিগেশনের তফাৎ কি? অডিটের সাথে ইনভেস্টিগেশনের তফাৎ কি? তোমাকে যদি বলে ডিফাইন অডিট কি বলবে? অডিট অডিট যদি অডিটের যদি ডেফিনেশন আছে কি বলবে? হোয়াট ইজ অডিট? হ্যাঁ, অডিট কাকে বলে? অ্যাজ পার এসএ 200, অডিটটা একটা পদ্ধতি, যে পদ্ধতিতে অডিটর একজন ব্যক্তি ইন্ডিপেন্ডেন্টলি অডিট করবে। কি করবে? অ্যাকাউন্টস, এফএস অডিট করবে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অডিট করবে। সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, তার লিগেল ফর্ম যাই হোক না কেন, সে লস মেকিং হোক বা প্রফিট মেকিং হোক, ঠিক আছে, তার অডিট করবে। এবং সে কি জন্য অডিটটা করবে? তার ফাইনাল অ্যাকাউন্টসটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে কিনা তার উপরে রিপোর্ট দেওয়ার জন্য, আলটিমেটলি তার প্রতি রিপোর্ট দিতে হবে। সেটা হচ্ছে তার অডিটের ডেফিনেশন। তাহলে এখান থেকে অডিট হচ্ছে কি, অবজেক্টিভ কি, এক্সপ্রেস ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে কিনা সেটা দেখে, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে কিনা। আর ইনভেস্টিগেশন কিন্তু ফাইন স্পেসিফিক ফ্যাক্ট দেখার জন্য, স্পেসিফিক ফ্যাক্ট বার করার জন্য কিন্তু ফ্যাক্টটা ইনভেস্টিগেশন করা হয়। নেচার কি? স্ট্যাচুটরি, এটা স্ট্যাচুটরি, তাই না? 139-এ এটাকে স্ট্যাচুটরি অডিট বলা হয়, আর এটা কিন্তু স্পেশাল অডিট। এর কোনো সেকশন নেই। পিরিয়ড হচ্ছে কি নর্মালি 1 বছর। একটা ফিনান্সিয়াল শেষ হয়ে গেলে, অডিট অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর অডিট করে, জেনারেলি অডিটটাকে এজিএম এর আগে শেষ করতে হয়। এটা এনি পিরিয়ডে হতে পারে, এনি পিরিয়ডে, ব্যাক পিরিয়ডেও ইনভেস্টিগেশন হতে পারে। এটা একটা জেনারেল, একটা স্পেসিফিক, ঠিক আছে? এটা সেন্টেন্স করে তোমাদেরকে লিখতে হবে। এটা হচ্ছে 139 বলা আছে, এর কোনো নেই, কিছুই নেই। এটা হচ্ছে স্ট্যাচুটরি অডিটর করে, ঠিক আছে? যদি লিমিটেড কোম্পানি হয়, ঠিক আছে, সেগুলোকে চার্টার্ড অ্যাকাউন্টিং অডিট করে। আর যদি গভর্নমেন্ট কোম্পানি হয়, সেগুলোকে সিএজি অডিট করে। হ্যাঁ, সিএজি অডিট করে 148। আর এটা হচ্ছে 139। আর এটা হচ্ছে এক্সপার্ট ইনভেস্টিগেটর করবে, এক্সপার্ট যারা হবে তারা। এটাতে এসে ফলো করা হয়, এটাতে কোনো কম্পালসারি এসে নেই। আর এটা ইউজার কারা? শেয়ার হোল্ডার। তাহলে এই অডিট রিপোর্টটা কাদেরকে দিতে হয়? শেয়ার হোল্ডারকে দিতে হয়। শেয়ার হোল্ডারের জন্যই অডিটটা করা হয়। আরো অডিট বিভিন্ন পারপাস আছে। আর এটা করে ম্যানেজমেন্ট করে অথবা কোর্টের অর্ডারে করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে অ্যানুয়ালি হয়, এটা অ্যাজ রিকোয়ার্ড, যখন দরকার হয় তখন করা হয়। এটা হচ্ছে তোমার একটা অডিটের সাথে ইনভেস্টিগেশনের পার্থক্য। এরপর চলে এসে অডিট রিপোর্ট দিতে হয়, ইনভেস্টিগেশন রিপোর্ট দিতে হয়। অডিট রিপোর্ট দিতে হয় এসে 700 অনুসারে। আর এটা কোনো এসে নেই। এরপর আসলে ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন অফ এরার অ্যান্ড ফ্রড ডিউটিস কি আছে অডিটারের? বলছি, এটা হচ্ছে যে এই যে এসেটা আছে, এইখানে কিন্তু অডিটর যে ফ্রড অ্যান্ড এরার ডিটেকশন করবে, তার যে রেসপন্সিবিলিটি, তাই এসে 240-তে লেখা আছে। ডিউটিস অফ অডিটর কি হবে? মেনটেন প্রফেশনাল স্কেটিজম ব্যবহার করবে, তার একটা কুইজে তার একটা প্রফেশনাল যে জাজমেন্ট আছে সেটা ব্যবহার করবে। আইডেন্টিফাই ফ্রড রিস্ক ফ্যাক্টর, একটা রিস্ক ফ্যাক্টর বা মেটেরিয়ালিটি বার করবে। রিস্ক ফ্যাক্টর কি কি থাকতে পারে, এটাকে মেটেরিয়ালিটি বলা হয়। এটা হচ্ছে তোমার এসে 330, ঠিক আছে? এভালুয়েশন, ইন্টারনাল কন্ট্রোল, এভালুয়েশন করবে, ইন্টারনাল কন্ট্রোল। এটা হচ্ছে এসে 315। পারফর্ম অ্যানালিটিক্যাল প্রসিডিওর করবে, অ্যানালিটিক্যাল প্রসিডিওর করবে। দেখে নেবে, আমি যেটা লিখছি সেগুলো যদি ভুল থাকে একটু দেখে নিও। 540-তে অ্যানালিটিক্যাল প্রসিডিওর দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড প্রসিডিওর গুলো অ্যাপ্লাই করবে। জার্নাল এন্ট্রিজ গুলো টেস্ট করবে, টেস্ট স্যাম্পলিং করবে। অডিট স্যাম্পলিং হয়। অডিট তো সমস্ত ট্রানজাকশন করা হয় না, মেটেরিয়ালটি দেখে স্যাম্পলিং করে অডিট করা হয়। সারপ্রাইজ চেক করবে, ঠিক আছে? অডিট কিন্তু এটাকে বলা হয়, এটাকে কিন্তু একটা অডিট শেষ হয়ে গেলে কিন্তু আরেকটা অডিট শুরু হয়ে যায়। অডিটটা কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকে কিন্তু, ঠিক আছে? মানে এটা কিন্তু এই নয় যে অডিট একটা 1 মাস ধরে বা 10 দিন ধরে অডিট হচ্ছে, এরকম অডিট হয় না। কন্টিনিউয়াস কিন্তু একটা অডিট প্রসেস আছে।
কন্ডাক্ট সারপ্রাইজ চেক করবে, অবটেন ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন, ম্যানেজমেন্টের রিপ্রেজেন্টেটিভ সিক্স করবে, হ্যাঁ রিটেন রিপ্রেজেন্টেটিভ বলা হয়, WR বলা হয় অ্যাজ পার 580 এসে 580। ঠিক আছে, তারপরে দেখো এক্সপ্লেন অডিট প্রসিডিওর ইফ ফ্রড সাসপেক্টেড। হ্যাঁ, ফ্রড যদি সাসপেক্ট হয় তাহলে কিন্তু 240 অ্যাপ্লাই তো করবেই, তার সাথে সে টোটাল প্রসিডিওর গুলো মেনটেন করবে ফ্রড যদি হয়, এবং এবং রিপোর্ট করবে মেটেরিয়ালটাকে, মেটেরিয়ালে যদি ফ্রড হয় তাহলে TCWG কে রিপোর্ট। TCWG মানে কি? TCWG মানে হচ্ছে দোজ চার্জ উইথ গভর্নর। ঠিক আছে, দোজ চার্জ উইথ গভর্নর TCW। সেকশন 143-12 রিপোর্ট ফ্রড টু সেন্ট্রাল গভর্নমেন্টকে জানাতে, 143-12 অনুসারে সেন্ট্রাল গভর্নমেন্টকে ফ্রড হলে জানাতে হবে। ডকুমেন্টস অল ফাইন্ডিং করবে, ডকুমেন্টেশন করবে। ঠিক আছে, হ্যাঁ ডকুমেন্টেশন হচ্ছে 630। ঠিক আছে, আর কি মডিফাই অডিট রিপোর্ট ইফ নিডেড, অডিট রিপোর্টকে মডিফাই করতে পারবে। অডিট রিপোর্টের অনেকগুলো ডিসক্লেমার অডিট রিপোর্ট হতে পারে, তোমার হতে পারে কি বলে অ্যাডভার্স অডিট রিপোর্ট হতে পারে, বিভিন্ন রকম অডিট রিপোর্টের আছে। 705 বলা আছে কি কি ধরনের অডিট রিপোর্ট হয়। ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, এনশিওর কমপ্লায়েন্স উইথ ল, এবং ঠিক কোম্পানি অ্যাক্ট। ল বলতে কিন্তু এখানে কোম্পানি অ্যাক্ট, বিভিন্ন অ্যাক্ট হতে পারে, কোম্পানি অ্যাক্ট হতে পারে, সমস্ত অ্যাক্ট। তার জন্য অ্যাক্ট গুলো কোম্পানি অ্যাক্ট গুলো কন্ট্রাক্ট অ্যাক্ট বলতে পারো, নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট বলতে পারো, তুমি বলতে পারো এসে এসে অনুসারে হয়েছে কিনা, অথবা অডিটটা আছে অনুসারে হয়। তোমার এস অনুসারে অ্যাকাউন্টিং তৈরি করেছে কিনা, ইন এস অনুসারে যার যেমন যেটা প্রযোজ্য আছে, ইন ইন এস অনুসারে অ্যাকাউন্টিং করেছে কিনা, টোটাল ঠিকঠাক করেছে কিনা, সমস্ত অ্যাপ্লিকেশন ঠিকঠাক আছে ভেরিফাই অ্যাকাউন্টিং এস্টিমেটেশন ঠিক আছে কিনা, ভ্যালুয়েশন ঠিকঠাক আছে কিনা, কমিউনিকেট উইথ ইন্টারনাল অডিটর সাথে কমিউনিকেট করবে। ঠিক আছে, এটা 610। ঠিক আছে, প্রোটেক্ট শেয়ার হোল্ডার ইন্টারেস্ট প্রোটেক্ট করতে হবে। ঠিক আছে, আর কি এক্সারসাইজ ডিউ প্রফেশনাল কেয়ার অ্যাপ্লাই করতে হবে। অ্যাসেস রিস্ক অফ ম্যানেজমেন্ট ওভাররাইড, হ্যাঁ অ্যাসেস রিস্ক ম্যানেজমেন্ট ওভাররাইড। 3 ধরনের রিস্ক হয়, রিস্ক হচ্ছে 3 ধরনের। একটা রিস্ক হচ্ছে তোমার অডিট রিস্ক, 2 নম্বর হচ্ছে ইনহেরেন্ট রিস্ক, 3 নম্বর হচ্ছে তোমার কন্ট্রোল রিস্ক। তাহলে এই যে অডিট রিস্ক এগুলো আছে, এইটা হচ্ছে অডিটারের রিস্ক। অডিটারের রিস্কটা কেমন? অডিটার যদি ঠিক মতো ধরতে না পারে, যদি সিরিয়াসলি তার অ্যাপ্লিকেশন প্রসিডিউর অ্যাপ্লাই না করে, অডিটার কিন্তু যেখানে দেখা যাবে যেটা তোমার ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ হতে পারে, হয়তো অনেক সময় সেটা কিন্তু তোমার অন্য রিপোর্টিং হয়ে যেতে পারে। ঠিক আছে, অথচ দেখা গেল তার মধ্যে মিস অ্যাপ্রোপ্রিয়েশন আছে, ফ্রড আছে, এরার আছে, কিন্তু তার সত্ত্বে কিন্তু অডিটার কি করলো, ওটাকে একটা ফেয়ার ভিউ দিয়ে দিল। হতে পারে ফেয়ার ভিউ দিয়ে দিল, তাহলে ধরা পড়লো না, তাই অডিটারের রিস্ক হতে পারে। ইনহেরেন্ট রিস্ক কাকে বলে? ইনহেরেন্ট রিস্ক মানে হচ্ছে এই যে এফএসটা আছে, এফএসটা কে তৈরি করে? কে? ফিনান্সিয়াল স্টেটমেন্ট কে তৈরি করে? ম্যানেজমেন্ট করে। ঠিক আছে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট কে তৈরি করে? ম্যানেজমেন্ট তৈরি করে। তাহলে এই যে ম্যানেজমেন্ট ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছে, তাহলে সেখানে কিন্তু ম্যানেজমেন্ট তাদের তাদের স্বার্থের জন্য অনেক কিছু করে রাখতে পারে। এটা আমরা জানি যে এটা তোমার নিজস্ব মতামত, ওদের নিজস্ব সিস্টেমটাকে অ্যাপ্লাই করে দিতে পারে। হ্যাঁ, যেটাকে ধরা কিন্তু ইন্টারনাল কন্ট্রোলটা খুব লুজ হতে পারে, তাই না? তার জন্য ওতে অনেক প্রবলেম হতে পারে। আর আরেকটা হচ্ছে কি, যে কন্ট্রোল যেটা আছে তোমার, যেটাকে ধরা যায় আর কি, সেটা হচ্ছে অডিট তার যদি ইচ্ছে করে, কিন্তু এই ফ্রড, এখান থেকে যদি কোনো ফ্রড হয় সেটা ডিটেক্ট করা সম্ভব। কিন্তু ইনহেরেন্ট যেটা তোমার বিজনেসের মধ্যেই বা ম্যানেজমেন্টের মধ্যেই যদি সেখানে
কলিশন হয়ে থাকে সেটা কিন্তু সম্ভব নয়। রিপোর্ট নন কমপ্লায়েন্স, ঠিক আছে, কোন কোন নন কমপ্লায়েন্স রিপোর্ট মানে কি, মানে হচ্ছে যে আইন দ্বারা যে রুলস এন্ড রেগুলেশন যা আছে সেগুলিতে অ্যাপ্লিকেশন না করে, নন কমপ্লায়েন্স করে, সেটাও দেখতে হয় যে কি কি অ্যাপ্লিকেশন হয়নি। এনশিওর ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফ্রি ফ্রম মেটেরিয়াল মিসস্টেটমেন্ট। হ্যাঁ, মেটেরিয়াল মিসস্টেটমেন্ট এমএমএস যদি না থাকে, যাতে চেষ্টা করতে হবে যাতে স্টেটমেন্টটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফ্রি ফ্রম মেটেরিয়াল স্টেটমেন্ট আছে, সেটাই তার অডিটরের কাজ। যদি না হয় তাহলে তার অডিট তাতে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্টলি তার অডিট রিপোর্ট লিখবে। রিলায়েন্স অন ইন্টারনাল অডিটর, ইন্টারনাল অডিটরের রিপোর্টকে তোমার স্ট্যাচুটরি অডিটর রিলায়েন্স কতটা করবে, কতটা নির্ভর করবে। 210 বলছে ইউজিং দ্য ওয়ার্ক অফ ইন্টারনাল অডিটর, প্রথমত হচ্ছে কি আফটার এবিলিটি অবজেক্টিভিটি। তোমরা জানো অডিটে দুটো শব্দ আছে, একটা অবজেক্টিভিটি একটা সাবজেক্টিভ। কম্পিটেন্স দেখবে, তার অবজেক্টিভিটি দেখবে, তার কম্পিটেন্স মানে বলতে এই যে ইন্টারনাল অডিটর আছে, ইন্টারনাল অডিটর কিন্তু সবসময় যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে তার কোনো মানে নেই। ইন্টারনাল অডিটর কিন্তু যদি ম্যানেজমেন্টের হয় দেখা যাবে যে একজন সাধারণ বিকম পাসও কিন্তু ইন্টারনাল অডিটর করছে, তাহলে একজন সাধারণ বিকম পাসকে কতটা একজন স্ট্যাচুটরি অডিটর রিলাই করবে তারপর ডিপেন্ড করছে। অনেক সময় দেখা যায় ম্যানেজমেন্টের মধ্যে এক্সপার্ট লোক আছে কিন্তু তার কোয়ালিফিকেশন এদের মতো নয়, সে না হচ্ছে সিএমএ আছে না সিএস আছে, তারা কিন্তু ইন্টারনাল অডিট করে দিল, ঠিক আছে, তাহলে এগুলো দেখতে হবে সে কতটা রিলাই করবে, সিস্টেমেটিক ডিসিপ্লিনে করেছে কিনা, আর স্কোপ অফ ওয়ার্ক অর্থাৎ ইন্টারনাল অডিট তার স্কোপটা কতটা অ্যাপ্লাই করেছে। স্টেপ কি আছে, এভালুয়েট ইন্ডিপেন্ডেন্স, তাহলে ইন্টারনাল অডিটর ইন্ডিপেন্ডেন্টলি করতে পেরে এখানে এরা তো যদি কোম্পানি ইন্টারনাল অডিটর কে করে, বেসিক্যালি ইন্টারনাল অডিটর কে করে ম্যানেজমেন্টের থেকে করা হয়। ধরো আমরা যে ইন্টারনাল অডিটে আছি, আমি যে কোনো জায়গায় অডিট করতে যাচ্ছি তখন আমি গভর্নমেন্টের অডিট আমরাই করছি, কারণ আমাদের আমাদের গভর্নমেন্ট, তার মধ্যে আমরা আমরা কতটা এটাকে ম্যানেজমেন্টের একটা ইয়ে থাকে, ম্যানেজমেন্ট যা বলবে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি এমন কিছু জিনিস পাচ্ছি সেটা হয়তো প্রকাশ করতে পারছি না। হ্যাঁ, অ্যাসেস কম্পিটেন্স, তাহলে কিন্তু সেই আমার যদি স্বাধীনতা থাকতো, সে থাকতে স্বাধীনতা আছে, সে তো এক্সটার্নাল অডিটর। হ্যাঁ, সে তো সে যদি আবার সিএ যদি আবার গন্ডগোল করে তার জন্য আবার ন্যাপরা আছে। হ্যাঁ, তার জন্য এনএফআরএ আছে, ন্যাপরা ও যদি সিএ যদি অডিট গন্ডগোল করে তাহলে ন্যাপরা ওকে ধরবো, ওকে ওর সার্টিফিকেট ক্যান্সেল করা, ওকে পানিশমেন্ট দেওয়ার সব ব্যবস্থা করবে। রিভিউ ইন্টারনাল অডিট স্কোপটাকে রিভিউ করবে, আইডেন্টিফাই রিস্ক এরিয়াস, তাহলে এই যে ইন্টারনাল অডিটর যে অডিট রিপোর্ট দিয়েছে তার মধ্যে কতটা রিস্ক ফ্যাক্টর ও কতটা কি করেছে সেটা দেখবে। ডিসাইড এক্সটেনশন অফ রিলায়েন্স, পারফরমেন্স টেস্ট চেক করবে, ডকুমেন্ট এভালুয়েশন করবে ইন্টারনাল অডিটের কিন্তু, ঠিক আছে। ক্যান নট ফুললি ডেলিগেট রেসপন্সিবিলিটি, তাহলে ক্যান নট ফুললি ডেলিগেট রেসপন্সিবিলিটি করতে পারবে না, সম্পূর্ণভাবে নির্ভরতা করা পারবে না। ইচ্ছে করলে সেটাকে রিভেরিফাই করে মেটেরিয়াল এরিয়াস গুলো যেগুলো আছে, হ্যাঁ, যে মেটেরিয়াল ভেরিফাই করেছিল ইন্টারনাল অডিটর, হ্যাঁ, তিনি চাইলে স্ট্যাচুটরি অডিটর সেই মেটেরিয়াল গুলোকে আবার পুনরায় ভেরিফাই করবেন সেটাকে করতে গেলে। তবে কি ইন্টারনাল অডিটরের অডিট রিপোর্টটা অনেক সময় কি করে, সেটা যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে স্ট্যাচুটরি অডিটরকে কিন্তু অনেকটাই হেল্প করে রিপোর্টটা তৈরি করতে, তার মানে অনেক কিছু জানতে পারে, ওর দিক দর্শন হয়। ইনকর্পোরেট রিলায়েন্স ইন অডিট স্ট্র্যাটেজি। হুম, রিলায়েন্স বা নির্ভর অডিট স্ট্র্যাটেজিকে কৌশলটাকে ইনকর্পোরেট করতে পারে। এরপর থেকে কন্টিনজেন্ট লাইবিলিটি কাকে বলে, কন্টিনজেন্ট লাইবিলিটি তুমি পাবে কোথায় বলেছিলাম, এএস 29 নিচে লেখা আছে দেখো, এএস 29 আর ইন্ড এস, এগুলো যদি লেখো তাহলে কিন্তু মাস বাড়বে। ইন্ড এস, হ্যাঁ, 37, এটা সিএ ফাইনালে পড়ানো হয়, আর এটা সিএ ইন্টারে পড়ানো হয়, ঠিক আছে। তার ডিপেন্ডস অন আনসার্টেন ফিউচার ইভেন্ট, তাহলে কন্টিনজেন্ট লাইবিলিটি কাকে বলে, কন্টিনজেন্ট লাইবিলিটি যে ধরো কোনো একটা কোম্পানি
কোন একটা কোম্পানি সে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে 2/4/2025 2/4/2025 ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। এটা হচ্ছে তোমার একটা কন্টিনজেন্ট লায়াবিলিটি, এটা ব্যালেন্স শিটে আসবে না। কেন আসবে না? কেন আসবে না? মানে এটা কিন্তু অ্যাজ পার এসএ 29 বলা আছে যে যে ডিক্লেয়ার শিটে যে অ্যাকাউন্টিংটা ওই বছর এই অ্যাকাউন্টিংটা তো তোমার তো এক 1/4/2024 থেকে 1/4/2024 থেকে এই পিরিয়ডে 31/3/2025 মধ্যে এই ট্রানজাকশনটা আসবে না। এটা হচ্ছে কন্টিনজেন্ট লায়াবিলিটি। এটা কিন্তু নোটস টু অ্যাকাউন্টে এটাকে নোটস টু অ্যাকাউন্টে উল্লেখ করতে হয়। নোটস টু অ্যাকাউন্টে এটাকে একটা নোট দিতে হয়, হ্যাঁ, একটা একটা ডিসক্লোজ করতে হয়। ঠিক আছে, আর কোনো কাজ নেই এটা। আনসার্টেন একটা কোনো আনসার্টেন ফিউচার ইভেন্ট ডিপেন্ডস অন আনসার্টেন ফিউচার ইভেন্ট। ঠিক আছে, আনসার্টেন ফিউচার ইভেন্টের উপর কোনো যদি হয়ে যায়, ধরো একটা এই আমি যেটা বললাম, ধরো ধরো 31/3 আমার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেল। তারপরে আমার অনেক ইভেন্ট ঘটতে ঘটতে পারে। যে ইভেন্ট গুলো কোন কোন ইভেন্ট গুলো আমার ব্যালেন্স শিটে আসবে কি না আসবে সেইগুলো তোমাকে পড়ে জানতে হবে। কোথা থেকে AS4 পড়তে হবে আর AS5 পড়তে হবে, তাহলে এইগুলো তুমি জানতে পারবে। ডিপেন্ডস অন আনসার্টেন ফিউচার ইভেন্টের উপর ডিপেন্ড করে। সেগুলো হচ্ছে তোমার কন্টিনজেন্ট লায়াবিলিটি। নট রিকগনাইজ অনলি ডিসক্লোজ। ঠিক আছে, এই কন্টিনজেন্ট লায়াবিলিটি কোনোভাবে কিন্তু এটা রিকগনাইজ করা যায় না। রিকগনিশন কাকে বলে? রিকগনিশন হয় অ্যাজ পার AS9 অনুসারে হয়। সেই অ্যাজ পার 9 অনুসারে কিন্তু যদি সেই সেই ট্রানজাকশনটাকে যদি আমি রিকগনাইজ না করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টিং আসছে না। আর অ্যাকাউন্টিং যদি না করিয়ে না অ্যাকাউন্টিং যদি না করি তাহলে কিন্তু ওটা কন্টিনজেন্ট লায়াবিলিটি হিসেবে ফুটনোটে লিখতে হবে। আর এটা সবসময় AS37 আর AS29 অনুসারে এটা তোমার অ্যাপ্লিকেবল হয়। এক্সাম্পল কে ডিসপুটেড ট্যাক্স। হ্যাঁ, ডিসপুটেড ট্যাক্স, কোনো ট্যাক্স নিয়ে একটা ডিসপুট চলছে, গ্রান্টিস নিয়ে কোনো ডিসপুট চলছে, একটা ল সুইট চলছে। ঠিক আছে, ধরো আমি একটা এক্সাম্পল বলছি। ধরো জানুয়ারি মাসে কোন একটা কোর্ট কেস হয়েছে। তাহলে কোর্ট কেস হয়েছে, তখন সে বুঝতে পারছে কোর্ট কেস আমি হেরে যেতেও পারি। একটা তো কন্টিনিউ দেখা গেল এইখানটায় গিয়ে কোর্টের অর্ডার বেরোলো। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার এই এজ গুলো করলে ডিটেলসটা তুমি জানতে পারো। সেটা এখানে কন্টিনিউয়াস লাইবিলিটি হিসেবে দেখাবো না পিরিয়ড আইটেম হিসেবে দেখাবো, সেটা তোমরা জানতে পারবে। তাহলে অডিটর কি করবে? সেই সেই ভেরিফিকেশন করবে ডিসক্লোজার গুলো দেওয়া আছে কিনা। হুম, সেই ডিসক্লোজার গুলো ইয়েতে মধ্যে নোটস টু অ্যাকাউন্টে দেওয়া আছে কিনা। অবটেন লিগ্যাল কনফার্মেশন নেবে, লিগ্যাল কনফার্মেশন করবে। এনশিওর প্রপার নোটস ইন অ্যাকাউন্ট। এনশিওর প্রপার নোটস, সবসময় মনে রাখবে কন্টিনজেন্ট লায়াবিলিটি নোটস টু অ্যাকাউন্টে লেখা হয়। এটা কিন্তু লিখবেই, কন্টিনজেন্ট লায়াবিলিটি হ্যাজ বিন ইজ রিটেন ইন দ্য নোটস টু অ্যাকাউন্ট অফ দ্য ব্যালেন্স শিট। ঠিক আছে, যেমন ডিভিডেন্ড ঘোষণা হলো, ইন্টারিম ডিভিডেন্ড ঘোষণা হলো এপ্রিল মাসে, সেগুলো কিন্তু তোমার অ্যাকাউন্টে আসবে না। ইন্টারিম ডিভিডেন্ড, ডিভিডেন্ড ডিভিডেন্ড বলো আর ইন্টারিম ডিভিডেন্ড বলো। ডিভিডেন্ড হচ্ছে তোমার ডিভিডেন্ড হচ্ছে ডিভিডেন্ড হচ্ছে তোমার প্রফিট, শেয়ারিং অফ প্রফিট, অ্যাপরচনমেন্ট অফ প্রফিট। প্রফিট কিভাবে ডিভিডেন্ডটা দেওয়া হয়। ডিভিডেন্ড যখন দেওয়া হয় সেই নিয়মটা হচ্ছে একটা ব্যালেন্স শিটে যখন নেট প্রফিট এলো, প্যাট নেট প্রফিট যখন এলো, এই নেট প্রফিট আসার পরে যে নেট প্রফিটটা এলো সেখান থেকে প্রথমে আমাকে প্রিফারেন্স শেয়ারদেরকে আমার ডিভিডেন্ড দিয়ে দিতে হবে। প্রিফারেন্স শেয়ার হোল্ডারদেরকে আমাদেরকে ডিভিডেন্ড দিয়ে হতে হবে। তারপর আমার যে আমার যে টাকাটা পড়ে থাকলো ওদেরকে দেওয়ার পরে সেটার কিন্তু অ্যাপরচনমেন্ট হবে, অ্যাপ্রোপ্রিয়েশন হবে। সেটার অ্যাপ্রোপ্রিয়েশন হবে। তো তোমরা সকলেই জানো সেটার অ্যাপ্রোপ্রিয়েশন হয়। এই যে অ্যাপ্রোপ্রিয়েশনটা হবে
সেটা কিছু ডিসিশন হতে পারে যে আমার কিছু জেনারেল রিজার্ভে যাবে, কিছু ডিভিডেন্ড দেবো। ধরো ডিভিডেন্ড ডিক্লেয়ার করলো 10%, 10% ডিভিডেন্ড ডিক্লেয়ার করলো। আর ডিভিডেন্ডে দেওয়া হয় কিসের উপরে? ডিভিডেন্ড সবসময় দেওয়া হয় পেড আপ শেয়ার ক্যাপিটাল উপরে। আর কি না, ফেস ভ্যালু, ফেস ভ্যালু যত থাকবে তারপর দেওয়া হবে ডিভিডেন্ড। তাহলে এটা দুটো হলো। আর কি হয়, ধরো যদি ফরফিট করে শেয়ার আমি ফরফিট করেছি, ধরো আমার 100 কোটি টাকা আমার তোমার ক্যাপিটাল আছে, 100 কোটি টাকার ফরফিট করে কিন্তু আমার কি হয়েছে, আমার একটা লাভ হয়েছে। ঠিক আছে, সেই ফরফিট করে যে লাভ হবে সেটা কিন্তু অনেক সময় কি হয়, অ্যামাউন্টটা কিন্তু আমি যোগ করে নেবো শেয়ার ক্যাপিটালের সাথে, অ্যামাউন্টটা আমার শেয়ার ক্যাপিটালের সাথে যোগ হয়ে যাবে। সেটা যে যোগ হলো সেটার উপরে কিন্তু এই ফরফিটেড অ্যামাউন্টের সাথে শেয়ারটা আসবে না, মূল যে অ্যামাউন্টটা আছে শেয়ার ক্যাপিটাল তার সাথে হবে। ঠিক আছে, তাহলে এইটা নিয়ম। আরেকটা নিয়ম কি হচ্ছে, লাস্ট 3 ইয়ার, এটা জেনে নাও, লাস্ট 3 ইয়ারের ডিভিডেন্ড যেটা দেওয়া হয়েছে, লাস্ট 3 ইয়ারের এভারেজে যে ডিভিডেন্ড দেওয়া হয়েছে, তার চাইতে বেশি দেওয়া যাবে না, তার চাইতে বেশি হবে না, তাই তো, বেশি নয় লিখে দিলাম। ঠিক আছে, বেশি দেওয়া যাবে না। ধরো 1 বছর দেওয়া হয়েছে 9%, আরেক বছর দেওয়া হয়েছে 10%, আরেক বছর দেওয়া হয়েছে ধরো এখানে 8%, তাহলে টোটাল কত হলো 3টে বছরে? 27%। 27 ডিভাইডেড বাই 3, তার মানে 9%-এর বেশি দিতে পারবে না। তাহলে বোর্ড অফ ডিরেক্টর কিন্তু 9% ঘোষণা করবে, কিন্তু 9% ঘোষণা করতে গেলে বোর্ডকে আরো কতগুলো জিনিস দেখতে হয়। কি দেখতে হয়? এই ডিভিডেন্ড দেওয়ার আগে লাস্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন দেখতে হয়, যদি চার্জ হয়েছে কিনা, লাস্ট ইয়ার ডেপ্রিসিয়েশন অডিটরকেও দেখতে হবে। লাস্ট ইয়ার ডেপ্রিসিয়েশন আমার পিএল এ চার্জ করেছিল কিনা, যদি না করে থাকে কিন্তু ডিভিডেন্ড দেওয়ার আগে চার্জ করে দিতে হবে, 1 নম্বর। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোন ডিপোজিট আমার পেন্ডিং যেন, ডিপোজিট যেন আমার লাইবিলিটি পেন্ডিং না থাকে। ঠিক আছে, হ্যাঁ, ডিপোজিট যেন পেন্ডিং না থাকে। 2 নম্বর হচ্ছে এটাকে ফ্রি রিজার্ভ থেকে দিতে হবে, ফ্রি রিজার্ভ থেকে দিতে হবে। ফ্রি রিজার্ভ মানে জেনারেল রিজার্ভ, পিএল, কারেন্ট ইয়ার প্রফিট, এসব থেকে দিতে হবে। কোন রকম কিন্তু ক্যাপিটাল থেকে দেওয়া যাবে না, ক্যাপিটাল থেকে দেওয়া যাবে না। 4 নম্বর হচ্ছে ক্যাপিটাল থেকে দেওয়া যাবে না, ক্যাপিটাল থেকে নয়। ঠিক আছে, আর কি আছে নিয়ম ডিভিডেন্ড দেওয়ার? আরেকটা হচ্ছে তোমার যে আমার যত পেড আপ শেয়ার ক্যাপিটাল আছে, পেড আপ ক্যাপিটাল, সেটা তোমার প্রেফারেন্স শেয়ার হতে পারে, প্লাস হচ্ছে তোমার ইকুইটি হতে পারে। এই দুটো মিলে প্লাস ফ্রি রিজার্ভ যত আমার আছে, যত ফ্রি রিজার্ভ আছে সেইগুলোর যোগফল আমি করব, যোগ করার পরে তার 10%-এর বেশি দেওয়া যাবে না। ঠিক আছে, 10%-এর বেশি দেওয়া যাবে না। 1 নম্বর। এটা আরেকটা নম্বর গেল, এটা গেল তোমার 5 নম্বর। 6 নম্বর হচ্ছে কি, আমার যে টাকাটা পড়ে থাকবে সেটা যেন কোনোভাবে 50% অফ 50% পেড আপ শেয়ার ক্যাপিটালের ইকুইটি হতে পারে, শেয়ার ক্যাপিটাল ইকুইটি প্রিফারেন্স শেয়ার বেশি হবে না। এইগুলো হচ্ছে ডিভিডেন্ড দেওয়ার নিয়ম। অনেক নিয়ম আছে, তার মধ্যে এইগুলো হচ্ছে নিয়ম। ঠিক আছে, এবার দেখো প্রফিট, আর্টিকেল
আর্টিকেল মাস্ট পারমিট, আর্টিকেল মানে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেল মাস্ট পারমিট করবে। প্রফিট মাস্ট বি অ্যাভেলেবল, প্রফিট থেকে দিতে হবে। ডেপ্রিসিয়েশন মাস্ট বি প্রোভাইডেড, আমি বলেছি। বোর্ড রেজুলেশন রেকর্ড করে আরেকটা বোর্ড রেজুলেশন বলে দিই। বোর্ড যেটা ডিক্লেয়ার করবে, বোর্ড ডিক্লেয়ার করলো, বোর্ড কিন্তু অনলি এন্টারিম দিতে পারে, বোর্ড অনলি এন্টারিম দিতে পারে, ঠিক আছে? বোর্ড এন্টারিম দিতে পারে। ফাইনাল কে দেবে? ফাইনাল ডিক্লেয়ার করবে কে? বোর্ড, বিওডি। কিন্তু এজিএম এ তাকে পাস করাতে হবে, এজিএম এ কিন্তু পাস করা, এজিএম এর কিন্তু বোর্ড যেটা বলে দিবে তার চাইতে এজিএম কিন্তু কম দিতে পারে, বেশি দিতে পারবে না, এগুলো মনে রাখবে। আচ্ছা, তারপরে ডিভিডেন্ড যখন যেই ঘোষণা হয়ে গেল, 5 দিনের মধ্যে কিন্তু 5 ডেজ এর মধ্যে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে হবে। পেমেন্ট কত দিনের মধ্যে দিতে হবে? 30 দিনের মধ্যে দিতে হবে। আনপেড ডিভিডেন্ড কিন্তু আনপেড ডিভিডেন্ড অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে 7 দিনের মধ্যে, ঠিক আছে? স্টেটমেন্ট তৈরি করতে হবে, কতজনের আনপেড হলে সেটা ওয়েবসাইটে তুলে দিতে হবে, কার কাকে আনপেড দেওয়া তার কস্টটা লিখে দিতে হবে। অনেকের আনপেড আছে, অ্যাকাউন্টে পাঠানো যায়নি, অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে বা কিছু একটা প্রবলেম হয়েছে, তাদেরকে রিপোর্ট করতে হবে। কমপ্লাই উইথ, হ্যাঁ, কমপ্লাই উইথ আইইপিএফ, হ্যাঁ, ইনভেস্টার এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড রুল তোমাকে ফলো করতে হবে। আইইপিএফ, বিগত দিনের কোনো ডিভিডেন্ড যদি লাইবিলিটি পড়ে থাকে, সেই ডিভিডেন্ডটা যদি 7 ইয়ার্স হয়ে যায়, সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট একটা আইইপিএফ বলে একটা ফান্ড আছে, সেখানে ট্রান্সফার করে দিতে হবে। যদি না ট্রান্সফার করে তখন তারপরে কিন্তু 18% ইন্টারেস্ট লেগে যাবে। নো ডিফল্ট ইন ডিপোজিট, যেটা বলছিলাম। হ্যাঁ, এনশিওর সলভেন্সি, কোম্পানি সলভেন্সি থেকে ডিভিডেন্ড দেওয়া, প্রপার ডিসক্লোজার করতে হবে। ডিভিডেন্ড কিন্তু ডিসক্লোজার দিতে হয়, কত পার্সেন্ট ডিসক্লোজার করছে। হ্যাঁ, এটা হচ্ছে ES1, ডিসক্লোজার করতে হবে। ডিভিডেন্ড ওয়ারেন্ট ইস্যু করতে হবে, ডিভিডেন্ড ওয়ারেন্ট ইস্যু, ডিভিডেন্ড দেওয়ার জন্য ওয়ারেন্ট ইস্যু করতে হয়। যেমন তোমার শেয়ার ক্যাপিটাল, শেয়ার দেওয়ার জন্য ওয়ারেন্ট ইস্যু করতে হয়, সেরকম ডিভিডেন্ড দেওয়ার জন্য ওয়ারেন্ট করতে হয়। নো ক্যাপিটাল পেমেন্ট, কোনো ক্যাপিটাল থেকে ডিভিডেন্ড যাবে না, এইগুলো হচ্ছে ডিভিডেন্ড দেওয়ার নিয়ম। আশা করি এটা খুব ভালো নোটস, এবং তোমাদেরকে বললাম তোমরা এটা পারবে। ব্যাংক রেকর্ড সিলেকশন করতে হবে, কমপ্লায়েন্স হচ্ছে সেকশন 123, ডিভিডেন্ড দেওয়া হয় 123 অনুসারে। এটা ডিটেলস আমি বললাম, এতগুলো লেখার জিনিস দরকার হয় না, তাও তোমরা যদি ডিভিডেন্ড থেকে আছে 10 নম্বর 15 প্রশ্ন লিখতে পারো। এবার ডিউটি অডিটর, অডিটর এই ডিভিডেন্ড কি কি দেখবে, যে এই যে এতগুলো নিয়ম যে বললাম সেই নিয়মগুলো ফলো হয়েছে কিনা, এতগুলো যে নিয়ম বললাম সেই নিয়মগুলো ফলো হয়েছে কিনা সে দেখবে, তাই না? এতগুলো যে নিয়ম বললাম সেই নিয়মগুলো ফলো হয়েছে কিনা দেখবে। ভেরিফাই অ্যাবিলিটি অফ দ্য প্রফিট ঠিক মতো ভেরিফাই করে দেখবে। ক্যাপিটাল থেকে দিয়ে দিচ্ছে না তো, না রিজার্ভ এন্ড সারপ্লাস থেকে দিচ্ছে তো, শুধু রিজার্ভ। আরেকটা কথা, রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে দেওয়া যাবে না, রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে কোনোদিন দেওয়া যায় না। এটা কিন্তু রিভ্যালুয়েশনটা কিন্তু কোনোদিন টাকাই নয়, ফান্ডেই নয়, তাই না? কোন অ্যাসেট রিভ্যালুয়েশন করেছে, রিভ্যালুয়েশন থেকে দেওয়া যাবে না, রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে দেওয়া যাবে না, ঠিক আছে? আর কোথা থেকে দেওয়া যাবে না? স্ট্যাচুটরি রিজার্ভ থেকেও দেওয়া যাবে না, স্ট্যাচুটরি রিজার্ভ থেকেও দেওয়া যাবে না, ঠিক আছে? চেক, বোর্ড রেজিস্ট্রেশন চেক করবে, ভেরিফাই করে ট্রান্সফার, সেপারেট ব্যাংক ট্রান্সফার, যে নিয়মগুলো বললাম সেগুলো, যে এই নিয়মগুলো যেগুলো বললাম সেগুলো হচ্ছে অডিট চেক করবে। এনশিওর পেমেন্ট ইন 30 days, পেমেন্ট হয়েছে কিনা, আনপেড ডিভিডেন্ডে টাকা গেছে কিনা, রিপোর্ট কমপ্লায়েন্স হয়েছে কিনা, ক্যাপিটাল থেকে দেওয়া হয়নি তো, তোমার সেফগার্ড অফ শেয়ার হোল্ডারদের সেফগার্ড আছে তো, ডিসক্লোজার অফ ইরেগুলারিটিস দেখবে। এবার ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, এটা হচ্ছে তোমার আরেকটা প্রশ্ন, ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, কমপ্লায়েন্স, সিগনিফিকেন্ট অ্যান্ড ডিউটিস 15 মার্কসের কোশ্চেন। বড় অ্যান্সার 11 ল হচ্ছে তোমার হচ্ছে 143, 2 আছে, এসে হচ্ছে 200, এসে 700, এসে 705, 6। এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? অবজেক্টিভ, আর এইগুলো হচ্ছে এই অবজেক্ট অনুসারে এই অডিট রিপোর্টটা করতে হয়। হ্যাঁ, এর মধ্যে আরেকটা অডিট রিপোর্ট আছে, এখানে লিখে দিচ্ছি আমি। কারো কারো 16 ছিল, এখন কারো 20 হয়েছে। হ্যাঁ,
কারো কোম্পানি অডিট রিপোর্ট ওটা যেটা সেটা হচ্ছে 20। ভেরিফাই অ্যাসেট এন্ড লাইবিলিটি ভেরিফাই করবে। তুই কি করছিস, এটি দিস ইজ কমপ্লিট অডিট, এটা হচ্ছে কমপ্লিট অডিটের মতো লিখতে হবে। হ্যাঁ, একটা কমপ্লিট অডিট হচ্ছে সেভাবে লিখতে হবে। অ্যাসেট লাইবিলিটি দেখবে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো ঠিকঠাক অ্যাপ্লাই হয়েছে কিনা। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তোমরা জানো এএস আছে 29টা, এখন 29টা নেই 27টা আছে। এএস এএস আছে 27টি, এক থেকে 29, কিন্তু নেই কোনটা কোনটা, যেটা মার্জ হয়ে গেছে 6 নাম্বারটা মার্জ হয়েছে তোমার 10-এর সাথে, আর 8 নাম্বারটা মার্জ হয়েছে, এটা ছিল ডেপ্রিসিয়েশনের, আর এটা ছিল তো ইনটেনজিবল অ্যাসেটের। ইনটেনজিবল অ্যাসেটটা চলে গেছে 26-এ। তাহলে 8 আর 6 আর 8 নেই এখন। এস্টিমেট ভেরিফাই করবে ঠিকমতো এস্টিমেশনটা হয়েছে কিনা। হ্যাঁ, তারপরে ডিসক্লোজার দেখবে, সাফিসিয়েন্ট অডিট এভিডেন্স দেখবে, সাফিসিয়েন্ট অডিট এভিডেন্স, হ্যাঁ 500। ঠিক আছে। অ্যাপ্লাই প্রফেশনাল জাজমেন্ট, পিজে অ্যাপ্লাই করবে, প্রফেশনাল জাজমেন্ট অ্যাপ্লাই করবে সব সময়। ঠিক আছে। গোয়িং কনসার্নটা দেখবে কিনা, মানে দোদুল্যমান অবস্থায় আছে কিনা কোম্পানিটা, না টোটাল ঠিকঠাক আছে কিনা। তিনটা যে আমার আছে, অ্যাক্রুয়াল বেসিসে অ্যাকাউন্ট হয়েছে কিনা, গোয়িং কনসার্ন আছে কিনা, এই টোটাল ব্যাপারগুলো দেখবে। গোয়িং কনসার্ন কত, এস এস নয় এসে এসে হচ্ছে 570। ঠিক আছে। ইভালুয়েট ইন্টারনাল কন্ট্রোল, ইন্টারনাল কন্ট্রোলটাকে ইভালুয়েট করবে, ইন্টারনাল কন্ট্রোলটাকে ইভালুয়েট করবে। 315 আর তোমার 330। ডিটেক্ট মেটেরিয়াল মিসস্টেটমেন্ট দেখবে, এগুলোদের মধ্যে রয়েছে মেটেরিয়াল স্টেটমেন্ট। এক্সামিন সাবসিকুয়েন্ট ইভেন্ট দেখবে, সাবসিকুয়েন্ট ইভেন্ট গুলো দেখবে। হুম, এটা AS4। ভেরিফাই কন্টিনজেন্ট লাইবিলিটি, কন্টিনজেন্ট লাইবিলিটি দেখবে। তারপর তোমার এনশিওর রেভিনিউ রিকগনিশন দেখবে। ঠিক আছে। তারপর মডিফাই রিপোর্ট ইফ নিডেড, মডিফাই রিপোর্ট ইফ নিডেড। ঠিক আছে। তারপর হচ্ছে ইস্যু কোয়ালিফাইড ওপিনিয়ন, এই কোয়ালিফাইড ওপিনিয়নটা হচ্ছে 705-এও আছে। ডিসক্লেমার কোয়ালিফাইড, ফলো ইথিক্যাল স্ট্যান্ডার্ড গুলো দেখবে। হ্যাঁ। তারপর তোমার মেনটেন ঠিকমতো ইন্ডিপেন্ডেন্স। তার নিজস্ব অডিটার কিন্তু নিজস্ব ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। তার অবজেক্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি অডিটার রিপোর্ট করা, অবজেক্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি অডিট করবে। হ্যাঁ, সেটা কারো কাছে মাথা নত করে সাবঅর্ডিনেট নয়, সে ইন্ডিপেন্ডেন্টলি অডিট করবে। ঠিক আছে। রিপোর্ট ফ্রড যদি হয়, তাহলে রিপোর্ট যদি ফ্রড দেখা যায়, তাহলে এস তোমার বলে কোম্পানি অ্যাক্টের যে 143(12) অনুসারে সিজি কে রিপোর্ট করবে। যেটা অ্যাপ্লিকেবল হবে। কম্পেয়াবিলিটি দেখবে। হ্যাঁ, কম্পেয়াবিলিটি দেখবে। কম্পেয়াবিলিটি বোঝো তো, এগুলোতে কিন্তু আমাদের আমাদের অ্যাপ্লিকেবিলিটি অফ এস এর মধ্যে পড়ে। এনসিওর ট্রান্সপেরেন্সি কম্পেয়াবিলিটি দেখবে। প্রোটেক্ট শেয়ার হোল্ডার ইন্টারেস্ট দেখবে। অ্যাপ্লাই স্কেটিজম দেখবে। কমপ্লাই উইথ এসএস, ডকুমেন্ট অডিট ওয়ার্ক, ডকুমেন্টেশন অফ অডিট ওয়ার্ক। ঠিক আছে। ডকুমেন্টেশন অফ অডিট ওয়ার্ক। এনশিওর কমপ্লিটনেস দেখবে, কমপ্লিটনেস কাট অফ মেটেরিয়ালিটি। তারপর তোমার এই জিনিসগুলো যেগুলো আছে সেগুলোকে, এইগুলোকে বলা হয় অ্যাসারশন বলা হয়। চেক কমপ্লায়েন্স উইথ ল, প্রোভাইড ক্লিয়ার অডিট ওপিনিয়ন, আমি যেটা বললাম ক্লিয়ার অডিট ওপিনিয়ন দিতে হবে। আপহোল্ড ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি, হ্যাঁ এক্সপ্রেস ট্রু অ্যান্ড ফেয়ার ওপিনিয়ন। তাহলে এতগুলো পয়েন্ট তোমাদেরকে বললাম। আর 22-এ চলে আসি। 22-এর খুব বেশি নেই, 3 পৃষ্ঠা আছে। এগুলো এগুলো কিন্তু করে যাও, এগুলো আসার সম্ভাবনা আছে। ডিফারেন্স বিটুইন ইন্টারনাল চেক, ইন্টারনাল কন্ট্রোল।
মিনিং কি, ইন্টারনাল চেক মানে ইন্টারনাল চেকটা কিন্তু ছোট, আর ইন্টারনাল কন্ট্রোলটা হচ্ছে ইন্টারনাল চেকের মধ্যেই পড়ে। Arrangement of duties so that the work of done complete is automatically checked by another, এটাকে segregation of duty বলে। segregation of duties, segregation of duties, entire system of financial and operational control, total control টা বলা ঠিক, total control, internal control ঠিক মতো আছে কিনা ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। entire system of financial operational and management এর control না by management, ম্যানেজমেন্ট টোটাল কন্ট্রোলটা করছে কিনা। নেচার কি, এটা পার্ট অফ ইন্টারনাল কন্ট্রোল, একটা কম্প্রিহেনসিভ ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে কম্প্রিহেনসিভ ফ্রেমওয়ার্ক। অবজেক্টিভ কি, প্রিভেন্ট এরার, ফ্রড অ্যান্ড ট্রানজেকশন লেভেল, এটা ট্রানজেকশন লেভেলে কিন্তু এটা কোনো অনলি অ্যাকাউন্ট সেকশনে হয়, এটা অ্যাকাউন্ট সেকশনের জন্য প্রযোজ্য। এটা এন্টার সেফগার্ড, অ্যাসেট লাইবিলিটি যা কিছু আছে সব কিছু আছে, হ্যাঁ, সেফগার্ড অ্যাসেট, ইনশোর রিলাইবিলিটি অফ রেকর্ডস অ্যান্ড কমপ্লায়েন্স। কভারেজ কি আছে, অনলি অ্যাকাউন্টিং অপারেশন, দেখেছো অনলি অ্যাকাউন্টিং অপারেশন, এখানে তো অ্যাকাউন্টিং, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড অপারেশনাল সব দিকে, ফিনান্স, অ্যাডমিনিস্ট্রেশন, অপারেশন সব দিক থেকে তার একটা কন্ট্রোল থাকবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল ম্যানেজমেন্ট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল ম্যানেজমেন্ট। হুম, রেসপন্সিবিলিটি ক্লারিক্যাল অ্যান্ড সুপারভাইজার এটা করে, এটা হচ্ছে বোর্ড অফ অ্যান্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে। এক্সাম্পল কি, ক্যাশ রিসিভ বাই ক্যাশিয়ার, রেকর্ডিং বাই অ্যাকাউন্টেন্ট, এটা পলিসিস মেকিং করা, অথরাইজেশন লিমিট করা, ফিজিক্যাল কন্ট্রোল করা, ইন্টারনাল অডিট করা, সমস্ত কিছু হচ্ছে ইন্টারনাল কন্ট্রোলের মধ্যে পড়ে। এটা যে ফ্লেক্সিবল, এটা লিমিটেড, এটা হচ্ছে হাইলি ফ্লেক্সিবল। আর এসে রেফারেন্স কি, এসে হচ্ছে 315, আর এটা হচ্ছে 315 330। এরপর চলে এসো, টেক টু দ্য টেকেন বিফোর দ্য কমেন্টস, অডিট করার আগে কি কি স্টেপ নিতে হবে, স্টেপস টু বি টেকেন বিফোর কমেন্টস মানে অডিট, এটা হচ্ছে তুমি দেখো কি কি অডিটের যে জিনিসগুলো আছে সেগুলো দেখে নাও। 210, 220, এসে 300, এসে 315। 315টা কি, 315 ইন্টারনাল কন্ট্রোল বললাম এটি। হুম, আইডেন্টিফাই, এটা হচ্ছে আইডেন্টিফাই অ্যান্ড অ্যাসেস, কার অ্যাসেস করব, কার অ্যাসেস করব, অফ দ্য অর্গানাইজেশন। তুমি যখন কোনো জায়গায় অডিট করতে যাবে, তোমাকে কিন্তু সেই অর্গানাইজেশনের মধ্যে ভালো পড়াশোনা করে যেতে হবে, তাই না? তার কি অ্যাপ্লিকেবিলিটি আছে, কি কি লাগবে না লাগবে, সে কোন ধরনের বিজনেস করে, আর হচ্ছে অ্যান ইন্টার কন্ট্রোল, তার অ্যাকাউন্টটা কিসে চলে, সফটওয়্যারে চলে না ম্যানুয়াল চলে, কোন সফটওয়্যার আছে, সমস্ত কিছু জানতে হবে। অবটেন ভ্যালিড অ্যাপয়েন্টমেন্ট লেটার, ভ্যালিড অ্যাপয়েন্টমেন্ট লেটার অডিট করতে হলে। এনশিওর এলিজিবিলিটি আন্ডার সেকশন 141, অবটেন নো অবজেকশন সার্টিফিকেট, আগেকার অডিটের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। ইস্যু এনগেজমেন্ট লেটার ইস্যু করতে হবে। এনশিওর কমপ্লায়েন্স উইথ ইথিক্যাল রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে এসএ 220। স্টাডি ওই কোম্পানির মওয়া ওয়া তুমি ভালো করে পড়ে নাও, পলিসি সব পড়ে নাও, হ্যাঁ, প্রিয় রিপোর্ট গুলো পড়ে নাও, তাই না? অডিট যখন করতে যাচ্ছ তখন একটা, হুম, তখন একটা তোমাকে এগুলো পড়ে নিতে হবে। একটু এরপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ড ইন্টারনাল কন্ট্রোল, সেখানকার ইন্টারনাল কন্ট্রোলকে বুঝতে হবে। আর প্রিপার অডিট প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম তৈরি করতে, অডিট প্ল্যান তোমাদেরকে বলেছিলাম, অডিট প্ল্যান তোমাদের এবার আসবে, প্রোগ্রাম চলে এসেছিল, তুমি ভালো করে পড়বে কিন্তু। ভেরিফিকেশন অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ভেরিফিকেশন করছি, তাহলে প্রথমে কি দেখবো, টাইটেল ডিড দেখবো, রেজিস্ট্রেশন ডকুমেন্ট দেখবো, তার মানে কি মালিকানা দেখবো।
2 নম্বর হচ্ছে ভেরিফাই পারচেজ এগ্রিমেন্ট দেখবো, স্ট্যাম্প ডিউটি দিয়েছে কিনা দেখবো, রেজিস্ট্রেশন দেখবো, এনশিওর প্রপার্টি ইজ অ্যাকর্ডেড কোম্পানির নামে আছে কিনা, রিলেটিভ পার্টির নামে নেই তো, কোম্পানির নামে আছে তো, তার ডিসক্লেমার কি আছে, তার ডিসক্লোজার কি আছে, ভেরিফিকেশন তার ভ্যালুয়েশনটা ঠিক মতো করা আছে কিনা, ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছে কিনা, ঠিক আছে। যদি রিভ্যালুয়েশন হয়ে থাকে তার তার ব্যাপারগুলো সমস্ত ঠিক এস্টিমেশন ঠিকভাবে সে ঠিক পদ্ধতিতে করেছিল সেটা চেক করে দেখতে হবে, ঠিক আছে। ছোট্ট ছোট্ট করে আছে 4 নম্বর করে ভেরিফিকেশন পেটেন্ট রাইট, একই জিনিস, পেটেন্ট রাইটের সার্টিফিকেট দেখবো, issued by the authority, verify cost of acquisition and capitalization। আর যদি তাহলে গুডউইল যদি বলে, গুডউইল যদি তোমাকে বলে, গুডউইল জানি না দিয়েছে কিনা নিয়েছে, গুডউইল যদি বলে তুমি কি করবে, গুডউইল যদি বলে, গুডউইল কিন্তু মনে রাখবে আমি যে গুডউইলটা পারচেজ যদি গুডউইল হয়, গুডউইল যদি পারচেজ হয় তাহলে কিন্তু এটা 5 ইয়ার্স অ্যামোর্টাইজ করতে হয়, 5 ইয়ার্স। গুডউইল যদি পারচেজ হয় তো অ্যামোর্টাইজ করতে 5 ইয়ার্স, মানে আমি তো কৃষি থেকে যদি কোনো গুডউইল গেইন করি, আমি কোনো গুডউইল পারচেজ করেছি, হ্যাঁ, আমার সেটা গুডউইলটা আমার যখন পারচেজ করি তখন আমি বেশি টাকা দিয়েছিলাম, তাহলে আমার একটা গুডউইল এসছে, কম টাকা দিলে আমার কি বলে ক্যাপিটাল রিজার্ভে চলে যাবে, ঠিক আছে। তাহলে গুডউইল পারচেজ হয় 5 ইয়ার্স অ্যামোর্টাইজ করতে হয়। হুম, তাহলে সে ঠিক মতো অ্যাডভার্টাইজ হচ্ছে কিনা, সেই অ্যাডভার্টাইজ মানে কিন্তু ব্যালেন্স শিটে 5% সেই টাকাটা ভাগ করে করে তোমাকে পিএল এ ডেবিট করতে হবে, চেক অ্যামোর্টাইজেশন দেখতে হবে অ্যাজ পার এসে, ঠিক আছে। আর কি এনশিওর ওনারশিপ এন্ড লিগ্যাল ভ্যালিডিটি। চলে এসে ভেরিফিকেশন অফ ক্লোজিং স্টক, ক্লোজিং স্টককে যে ভেরিফিকেশন করতে ফিজিক্যালি ভেরিফিকেশন করতে হবে এসে 501 অনুসারে। চেক ভ্যালুয়েশন মেথড কস্ট অ্যান্ড এনআরবি, তুমি জানো ভ্যালুয়েশন মেথড এখন লিখতে পারো AS2, এটা হচ্ছে AS2, তুমি মনে রাখবে কস্ট আর এনআরবি হুইচ ইজ লোয়ার সেই অনুসারে হয়েছে কিনা, ঠিক আছে। ভ্যালুয়েশন মেথডটা কি আছে, হুম। রিকনসিল স্টক শিট দেখতে হবে, রিকনসিলেশন অফ স্টক শিট দেখতে হবে, এনশিওর অল গুডস ইনক্লুড, সমস্ত গুডস ইনক্লুডেড করা আছে সেটাও দেখতে হবে স্টকটা দেখার জন্য। ভেরিফিকেশন সানডে ডেটা, সেই সানডে ডেটা দেখতে গেলে তোমাকে কি করতে হবে, ইনভয়েস দেখতে হবে, সেলস ইনভয়েস এর ক্রেডিট নোট দেখতে হবে, ব্যালেন্স কনফার্মেশন করতে হবে, ব্যালেন্স এক্সটার্নাল, এটাকে বলা হয় এক্সটার্নাল কনফার্মেশন, এক্সটার্নাল কনফার্মেশন, ঠিক আছে। রিভিউ এজিং শিডিউল দেখতে হবে, একটা কোম্পানির ডেটারে এজিং শিডিউল কেন দেখা হয়, ডেটারে এজিং শিডিউল এই কারণে দেখা হয় সেটা তোমার ব্যাড ডেট হয়ে যেতে পারে, ব্যাড ডেট হতে পারে, অর আমার ব্যাড ডেট হওয়া অবস্থায় থাকতে পারে, সেটা হচ্ছে প্রভিশন আমার করতে হবে, ব্যাড ডেট, হ্যাঁ, প্রভিশন করতে হতে পারে, ঠিক আছে, করতে হতে পারে। তাহলে এইটা এজিং শিডিউলটা কি হয়, এজিং শিডিউল থাকে যে যে আমার এই উইদিন 6 মান্থ আছে কিনা, 6 মাস থেকে 1 বছরের মধ্যে কিনা, 1 বছর থেকে 2 বছরের মধ্যে কিনা, 2 বছর 3 ইয়ার্স কিনা, মোর দেন 3 ইয়ার্স কিনা, 4টা এজিং আছে, সেই 4টা এজিং কোন এজিং এ পড়ছে, হ্যাঁ, সেটা দেখতে হয়। এজিং অ্যাজ পার এজিং কিন্তু ব্যাড ডেট এবং প্রভিশন তোমার করতে হয়। এরপরে হচ্ছে তোমার আমার আর এক পৃষ্ঠা আছে, এটাই লাস্ট, অ্যাপয়েন্টমেন্ট অফ কোম্পানি অডিটর। কোম্পানি অডিটরকে অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে কি করতে হবে, 139 সেকশন লিখবে। ফার্স্ট অডিটর কত দিনের মধ্যে হবে তোমরা জানো, 30 দিনের মধ্যে হয়, উইদিন 30 দিনের মধ্যে। 136 বলা আছে বোর্ড ফেল যদি হয় তাহলে শেয়ার হোল্ডাররা ইজিএম করবে, ইজিএমটা দেখে নিও তো কি সেকশন কত আছে, আমার যতদূর মনে পড়ছে এটা ইজিএমটা 96 হতে পারে, মানে যেহেতু তোমার অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন যেটা তোমার সেকশন আছে, অ্যাডমিনিস্ট্রেশন যে সেকশন আছে 88 থেকে 122 পর্যন্ত, এর মধ্যে এই জিমটা পড়ে, হ্যাঁ, এটা 96 হলে হতে পারে, 96, 97 বা 103 এরকম কিছু একটা হবে, একটু দেখে নিতে হবে, ঠিক আছে। সাবসিকুয়েন্ট অডিটর এজিএম এ অ্যাপ্রুভ হয়েছে কিনা, টেনিওর 5 ইয়ার্স, কিন্তু অডিটরের টেনিওর 5 ইয়ার্স, রিটেন কনসেন্ট অন এলিজিবিলিটি সার্টিফিকেট আছে কি, রিকোয়ার্ড হয়েছে কিনা, আচ্ছা, এডিটি 1 ফিল আপ করেছে কিনা উইদিন 15 ডেজ, ঠিক আছে। অডিটর মাস্ট নট বি ডিসকোয়ালিফাইড, অডিটরকে মাস্ট নট বি ডিসকোয়ালিফাইড,
গভর্নমেন্ট কোম্পানি হলে সিএজি অ্যাপয়েন্টমেন্ট করবে। রিমুভাল আর রেজিগনেশন অফ অডিটর, সেকশন হচ্ছে 143(1), প্রিয়র অ্যাপ্রুভাল অফ সেন্ট্রাল, যদি কোনো অডিটরকে যদি রিমুভ করতে হয় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ্রুভাল দরকার, স্পেশাল রেগুলেশন দরকার। অডিটর গিভেন অপরচুনিটি টু বিং হার্ড, এটা কিন্তু ওকে কিন্তু এডিটি টু ফিল আপ করতে হবে, ঠিক আছে, তাকে কিন্তু একটা সুযোগ দিতে হবে। এবারে যে রেজিগনেশন দেয়, অডিটর যদি রেজিগনেশন দেয়, তুমি জানো দেখেছো দু এক বছর আগে অডিটর তার রেজিগনেশন দিয়েছে কয়েকটা এতে। অডিটর যদি রেজিগনেশন দেয় তার কিন্তু উইদিন 30 days এর মধ্যে ফাইলস এডিটি 3 ফাইল করতে হবে। রিজন মাস্ট বি স্টেটেড, কারণ দর্শাতে হবে, ক্যাজুয়াল ভ্যাকেন্সি ক্রিয়েট হবে, বোর্ড অ্যাপয়েন্টমেন্ট করবে, হ্যাঁ সেটা কিন্তু এজিএম আবার সেই অ্যাপ্রুভ করতে হবে। এগুলো লিখবে ছোট ছোট করে। অডিট অফ ক্লাব, ক্লাবের যদি তোমাদের মনে রাখবে এই প্রশ্ন যদি আসে তাহলে কিন্তু তোমরা একটা একটা ধাঁচা তৈরি করে নেবে যে এইগুলো এলে আমরা এই জিনিসগুলো লিখবো। মেম্বারশিপ ভেরিফিকেশন করতে হবে, যদি স্কুল আসে ছাত্র সংখ্যা ভেরিফিকেশন করতে হবে, চেক সাবস্ক্রিপশন রেজিস্টার, স্কুল যদি হলে তার সাবস্ক্রিপশন রেজিস্টার চেক করতে হবে, ভেরিফাই এন্ট্রান্স ফি, স্কুলের ভেরিফাই এটা করতে হবে, চেক বার এন্ড কন্টেন্ট, তাহলে বার এন্ড কন্টেন্ট তাহলে স্কুলের যদি হয় তাদের কিন্তু কিন্তু ক্যান্টিন থাকতে পারে, এক্সাম ডোনেশন রিসিভ এটারও কিন্তু স্কুলে থাকতে পারে। এমনি ব্যাপারটা হচ্ছে এরকম, এই কনসেপ্ট গুলোকে যদি তুমি ধরে রাখো অনেক কিছু করা যাবে। ভেরিফাই এক্সপেন্ডিচার ভাউচার দেখতে হবে, হ্যাঁ, চেক ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট, এই যে তোমরা অডিট ক্লাবের করছো তাদের ইনভেস্টমেন্ট আছে কিনা, তারা ইন্টারেস্ট পাচ্ছে কিনা সেগুলো দেখতে হবে, রিভিউ ইন্টারনাল কন্ট্রোল দেখতে হবে। এই ইন্টারনাল কন্ট্রোলটা প্রতিটার ক্ষেত্রে লিখে দেবে। লাস্ট কোশ্চেন হতে পারে এটা, লাস্ট ওয়ান। অডিট অফ এ সিনেমা হল, ভেরিফাই টিকিট, চেক ডেইলি কালেকশন, examine ticket stock register, verify distribution commission, check advertisement income, verify cash deposit, examine expense voucher আর রিভিউ ইন্টারনাল কন্ট্রোল। এই ছিল তোমার 2023, 22 এবং 23 তোমার কোশ্চেন অ্যান্সার আলোচনা। এটা থেকে তোমাদের কমন আসবে, আমি আশা করি কমন আসবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি তোমাদেরকে দিয়েছিলাম সেটা একটা দেখে নাও, এখানে কিন্তু সাজেশন আকারে আমি দিয়েছি। এইগুলো তোমাদের চাইলে আমি তোমাদেরকে এখন গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই সাজেশন গুলো একেবারে আমি কোশ্চেন সেট করে দিয়েছি, এখানে তোমার কোশ্চেন সেটের মতো করে দেওয়া আছে এইগুলো, হ্যাঁ। লস অফ ফায়ার থেকে কি দিয়েছি দেখবে, কোশ্চেন দুটো সেট কোশ্চেন আছে, এটাকে সলভ করে নেবে। ওকে, থ্যাংক ইউ। দেখো